কোশ্চেনটা 5টা দিয়েছিল, 5টা পয়েন্ট দিয়েছিল, ঠিক আছে? তো 5টা পয়েন্ট দিয়েছিল, তো এক একটার জন্য 2 নম্বর। বাহ, কি সুন্দর দিয়েছিল, এক একটার জন্য 2 নম্বর। প্রথম পয়েন্ট বলেছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক ভালো করে ফোকাস করে যাবি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক পরীক্ষা খুব আসতে পারে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন। দেখ না, আমি তোদের যেটা বলেছিলাম ছবিটা আমি নিচে করে দিই, তারপর অঙ্কটা করবো। অঙ্কটা করবো আমি কি বলেছিলাম আগের দিন? ম্যাটেরিয়াল, দেখ ছবিটা বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড, তিনটে কোথায় চলে যায়? ডব্লিউআইপি তে চলে যায়। চার্জেবল এক্সপেন্স কি ডাইরেক্ট? হ্যাঁ, চার্জেবল এক্সপেন্স হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে কি বললাম? বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ভালো করে শোন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডিএম মানে এম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এল মানে ডাইরেক্ট লেবার, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার কোথায় চলে যাবে? ডব্লিউআইপি তে চলে যাবে, তাই তো? তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডব্লিউআইপি তে চলে যাচ্ছে। আর এখানে বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যামাউন্টিং টু রুপিস 38,000 ইস্যুড টু প্রোডাকশন, মানে ঠিক আছে? তো মানে আমার গোডাউনে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, যেখানে প্রোডাকশন হয় সেখানে আমি 38,000 টাকার ম্যাটেরিয়াল পাঠিয়ে দিলাম। তো প্রোডাকশন কোথায় হয়? ডব্লিউআইপি, মানে ম্যাটেরিয়াল পাঠাচ্ছি ডব্লিউআইপি। এটাই হচ্ছে আমার গোডাউন থেকে ম্যাটেরিয়াল যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে। ডব্লিউআইপি ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে? তাহলে যার নাম কি হবে? ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি, যার নাম হবে কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু। দেখ না, ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি ডেবিট হলো কোথা থেকে যাচ্ছে? ম্যাটেরিয়াল থাকে কোথায়? ম্যাটেরিয়াল স্টোরে থাকে, স্টোর থেকে যাচ্ছে, তো স্টোর কমে গেল, ইকুয়াল টু স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? হ্যাঁ, 38,000 টাকা। দেখ, তাহলে জানিস অনেক, কোনো ব্যাপার না। এটা ধর আমার, এটা হচ্ছে আমার কি? স্টোর, এটা হচ্ছে আমার স্টোর, ঠিক আছে? আর এটা ধর আমার প্রোডাকশন, এখানে প্রোডাকশন বা ফ্যাক্টরি লেভেল, এখানে আমার প্রোডাকশন হচ্ছে। তো স্টোরে কি থাকে? ম্যাটেরিয়াল থাকবে। তো স্টোরে যা ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়াল কোথায় পাঠাবো? যেখানে প্রোডাকশন হবে, এখানে পাঠাচ্ছি। তার মানে কি স্টোর থেকে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? স্টোর কমছে। প্রোডাকশনে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? বাড়ছে। তাই ডব্লিউআইপি বাড়লো, স্টোর কমছে। একদম পুরো ছবি দেখে দেখে অঙ্ক হয়ে গেল, ছবির মধ্যে অঙ্ক হয়ে গেল, তাই না? তো হয়ে গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক। শিখিয়েছিলাম গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক। অর্থাৎ এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে আমার গুডসটা কোথায় চলে যেত? ফিনিশ স্টকে চলে যেত। এটাকেই তো বলতো গুডস কমপ্লিটেড, গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, মানে ডব্লিউআইপি থেকে ফিনিশ স্টকে যাচ্ছে। তো ধর এখানে আমার মাল তৈরি হয়ে গেল, জানিস তো? প্রোডাকশন যেখানে মাল তৈরি হয় না, তৈরি হয়ে গেল, তৈরি হয়ে একটা জায়গায় পাঠিয়ে দিলাম, গোডাউনে পাঠিয়ে দিলাম, যেখানে মাল স্টোর হবে, বুঝতে পারি তো? এটা হচ্ছে গোডাউন। বুঝতে পারছিস কি বলছি? তোরা বুঝতে পারছিস তো? ধর আমার মার্কার পেন তৈরি করি, মার্কার পেন কারখানায় তৈরি করলাম, কারখানায় যখন মালগুলো তৈরি হয়ে গেল কোথায় পাঠাবো? গোডাউনে পাঠিয়ে দেবো। তার মানে এখান থেকে এখানে চলে আসছে। তার মানে কি এ বাড়ছে না কমছে? এ কমছে, এ বাড়ছে। তার মানে গোডাউন বাড়ছে, মানে গোডাউনে বেসিক্যালি ফিনিশ গুডস থাকে। তাহলে এটা হয়ে যাবে, এটা বাড়ছে মানে এ হয়ে যাবে ডেবিট আর ডব্লিউআইপি ক্রেডিট। জানতে হয়ে গেল। বি নম্বর পয়েন্ট লে কি বললাম? ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? টু ওয়ার্ক ইন প্রোগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট। আমি ডব্লিউআইপি লিখি, টু ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্ট। ভাব এই অঙ্কগুলো আগেরবার দেখাই দিয়েছি। জলের মধ্যে অঙ্ক এসেছিল, হঠাৎ করে নামিয়ে দিয়েছিলেন, অঙ্ক কিছুই ছিল না। এত অঙ্ক করার পরে এত কিছুই নেই, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, একদম জলের মতো অঙ্ক। ঠিক আছে তো? তো দেখ নেক্সট কি বলেছে? দুটো জানা হলো তো। সি তো বাবা, এই তো আরো সোজা দিয়েছে। সিটা তো এতগুলোর মধ্যে এ বি তো টাফ বললেও বলা যায়, সিটা তো কেউই টাফ বলতে পারে না। 11 স্টুডেন্ট বলবে
বলছে ম্যাটেরিয়াল পারচেজ 42,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকার ম্যাটেরিয়াল কিনেছি এখানে। দেখ না আমি ধর একটা অ্যাকাউন্টেন্সি স্টুডেন্টকে বললাম বল ম্যাটেরিয়াল কিনে জার্নাল কি বলবি? ও বলবে স্যার ম্যাটেরিয়াল কিনেছি তার মানে লিখিস না, কেউ লিখিস না, আমি অ্যাকাউন্টসের জার্নাল বলছি। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয় পারচেসেস অ্যাকাউন্ট, পারচেসেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশে কিনলে টু ক্যাশ, আর যদি ধারে কিনি তাহলে লিখতে হবে টু ক্রেডিটার্স। এই তো জার্নাল করবে 11 এর একটা বাচ্চা স্টুডেন্ট, তারা এই জার্নালটা করবে, তাই তো এই তো করবে পারচেজ অ্যাকাউন্ট দেবি টু ক্যাশ টু ক্রেডিটার্স, ঠিক আছে? তা কত টাকা ম্যাটেরিয়াল কিনেছি? তো 42,000 টাকা ম্যাটেরিয়াল কিনেছি ক্যাশে আর 27,000 টাকা ম্যাটেরিয়াল কিনেছি হয়ে গেল। টোটাল হলো 40 × 60 69,000। এ তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট করবে, আমি তো অ্যাকাউন্টসের স্টুডেন্ট নই, আমি তো কস্টের স্টুডেন্ট। কস্টে এটা করা যায়, কিন্তু এটা যে জানবে না সে কস্ট করতে পারবে। কস্টের নিয়ম কি? কস্ট কি বলেছে আমি বলেছিলাম না, কি বলেছিলাম? কস্ট অ্যাকাউন্টেন্ট বলেছে রিয়াল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি এই অ্যাকাউন্ট গুলোকে জানি না, চিনি না, আমি এই দুটো অ্যাকাউন্ট নেব না, করব না, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট করব, আমি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট করব, এটা বলেছি। তাহলে এখানে যদি তোদের হিন্টস দিই, ক্যাশ হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট আর ক্রেডিটার্স হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে ওই দুটো করবে না, ও এই দুটো করবে না, তাহলে এই দুটো ও করবে না, এই দুটোর বদলে কি করবে জানি? তাহলে চেঞ্জ করি, এই দুটো করবে না। ও বলছে আমি রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্ট করব না, রিয়াল আর পার্সোনাল অ্যাকাউন্টের বদলে আমি একটাই অ্যাকাউন্ট করব, সিএলসি বা জিএল, যে কোনো একটা অ্যাকাউন্ট করব। তার মানে ও এই দুটোর জায়গায় কি করবে? দেখ মুছে দিলাম, এই দুটো মুছে দিলাম, দুটোর জায়গায় কি করবে? সিএলসি বা জিএল। সিএলসি ফুল ফর্ম কস্ট লেজার কন্ট্রোল। 42 আর সবাই যোগ করে কত হলো? 69,000। ও কি বলেছে? ও বলেছে দেখো এটা তো করবো না, কিন্তু আমি এটা করবো, নমিনাল অ্যাকাউন্ট করবো, পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট। ও বলছে আমি তাহলে পারচেজ অ্যাকাউন্ট দেবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে। এমনি ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ঠিক আছে, কেন ঠিক আছে বললাম? কেন? ও তো বলি নমিনাল অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি ভুল আছে। কস্টিং এ পারচেজ বলে সেরকম কিছু ওয়ার্ড আসে। পারচেজ কি পারচেজ করি? আমরা ম্যাটেরিয়াল পারচেজ করি, আর যত ম্যাটেরিয়াল পারচেজ করা হয় সব স্টোরে রাখা হয়। এই জন্য বলছে পারচেজ কথাটাকে তুমি অমিট করে টেকনিক্যাল ওয়ার্ড হবে, টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্ম হচ্ছে স্টোরস লেজার। স্টোরস, আরে ম্যাটেরিয়াল পারচেজ মানে স্টোর, ম্যাটেরিয়াল পারচেজ করা হচ্ছে আর স্টোর মানে একই জিনিস, ঠিক আছে? স্টোরস শুধু সব করার আগে একটা লেজার কন্ট্রোল জুড়ে দেবো, লেজার। বাহ, এত সোজা জিনিস কিছুই তো নেই, কিছুই নেই এর মধ্যে। 3টে পয়েন্ট হয়ে গেল। দেখ 1 2 3 6 নম্বর অলরেডি পেয়ে গেছে, অলরেডি 6 পেয়ে গেল, আর 4 বাকি, 10 নম্বর পাওয়া বাকি আছে না? 10 করতে হবে, 10 এ 10 তুলতে হবে। এরকম অঙ্ক মানে ভাবনা, সত্যি কথা বলছি, এরকম অঙ্ক পরীক্ষাতে কতক্ষণ টাইম দিতে হয়? আরে আমি এতক্ষণ বোঝাচ্ছি, এই 5টা জার্নাল করতে হার্ডলি 5 মিনিট, 4.5 থেকে 5 মিনিট দিতে হবে। 4.5 থেকে 5 মিনিট ভাবেও তো না কেউ এইসব জার্নাল, কেউ ভাবে না। তারপর বলেছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল। আর আচ্ছা আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট, ঠিক আছে? আমাকে বলছে অ্যাকাউন্টসের স্টুডেন্ট মানে আমি এটা 11 এর স্টুডেন্টকে কোশ্চেনটা জিজ্ঞাসা করবো, বলে না ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং এর জার্নাল কি হবে? ও বলে দেবে, স্যার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ও বলবে কি জানিস? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কি জানিস? টু কি বলবে? টু ফ্যাক্টরি বিল। ও এটাই বলবে, এটা 11 এর স্টুডেন্ট বলবে, 11 এর কোন স্টুডেন্ট বলবে? অ্যাকাউন্টস করছে, কিন্তু আমরা তো অ্যাকাউন্টস করছি না, কস্টিং করছি। ডেপ্রিসিয়েশন কোন অ্যাকাউন্টের মধ্যে? নমিনাল অ্যাকাউন্ট, মানে এটা করবে, ঠিক আছে? ফ্যাক্টরি বিল্ডিং কোন অ্যাকাউন্টের মধ্যে? রিয়াল অ্যাকাউন্ট, জানিস? বিল্ডিং আছে তো রিয়াল অ্যাকাউন্ট। ও বলছে আমি এটা করবো, ফ্যাক্টরি বিল্ডিং এ করবো। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং এর জায়গায় কি করবো বল? সিএলসি বা জিএল, সিএলসি বা জিএল। আর ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট এটা করবে, কিন্তু ডেপ্রিসিয়েশন বেসিক্যালি কস্টিং কোথায় ইউজ করে? ফ্যাক্টরিতে। তাহলে জার্নাল হবে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে আমি মুছে করছি পুরোটা, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে ইউজ করা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড। একদম এই জার্নালটা করেছি অনেকদিন, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট।
CLC মানে কস্ট লেজার কন্ট্রোল। দেখে নিচ্ছি কি করেছিলাম একবার। কত টাকা হবে? 7,000 তাহলে কত নম্বর পেয়ে গেল? আমাদের 4টে মিলে গেল। তুই দেখতে পাচ্ছিস ওরা কি লেভেলের কোশ্চেন করে? আরে ওরা কি লেভেলের কোশ্চেন করে? কিছুই তো নেই, এই পয়েন্টই করবে। আর বলেছে ফ্যাক্টরি ওভার রিকভার, তাই তো? এই মাত্র বলেছিলাম বাট ভুলে গেছি আমি। আমার মনে করছি দেখ, বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস আর ফ্যাক্টরি ওভারহেড সব কোথায় চলে যায়? ডব্লিউআইপি তে। ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি, লেবার যাবে ডব্লিউআইপি, ডাইরেক্ট যাবে ডব্লিউআইপি, ফ্যাক্টরি ওভারহেড যাবে ডব্লিউআইপি। ফ্যাক্টরি ওভারহেড যে ডব্লিউআইপি তে যাচ্ছে তার মানে এটাকেই বলছে রিকভার। এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড রিকভার, বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড চার্জ, ঠিক আছে? বা এটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব। তো কি কি টার্ম ইউজ করলাম? চার্জ, অ্যাবজর্ব, রিকভার। চার্জ, অ্যাবজর্ব, রিকভার, ঠিক আছে? তার মানে কোশ্চেনে বলে দেয় ফ্যাক্টরি ওভারহেড রিকভার 15,000 টাকা, তার মানে কি ফ্যাক্টরি ওভারহেড আর ডব্লিউআইপি এই দুটো সম্পর্ক হচ্ছে। তো জার্নাল কি হবে? ডব্লিউআইপি। তোদের মনে পড়ছে কিনা জানি না, দেখ আগের দিন একটা অঙ্ক বলেছিলাম, দেখ আগের দিন যখন বললাম না ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম না, ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট করলাম, এই টেবিলে লিখলাম সিএলসি কত টাকা খরচা হলো, তাই না? আমি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড রিকভারটা কত যাবে? ডব্লিউআইপি, এখানে ডব্লিউআইপি লিখলাম। এখন এই জার্নালটা এই কত সুন্দর লিখি, ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা রিকভার করবো কোথা দিয়ে? ডব্লিউআইপি। জার্নাল কি হবে? কারণ আমি কি বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড চলে যাবে ডব্লিউআইপি তে, তাহলে ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভারহেড। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল। কত টাকা? তাহলে কত পেয়ে গেলাম পরীক্ষায়? 10 এ 10। এখন যে বলি স্যার আপনি কত সুন্দর বললেন 10 এ 10 পেলাম, ন্যারেশন লিখতে হবে। আরে ন্যারেশন কি? আরে ন্যারেশন শুরু করতে হয় বিং দিয়ে, যেমন লাস্টেরটা ন্যারেশন দিয়ে বলে দিই বাকি ডলার কি আছে, বিং ফ্যাক্টরি ওভারহেড রিকভার হয়ে গেল। তো তার আগে ন্যারেশনটা বলে দিই। আরে কি লিখবো? বিং ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং। স্যার আগে ন্যারেশনটা বলে দিই। স্যার বিং ম্যাটেরিয়াল পারচেজ। তার আগে ন্যারেশনটা বলে কি? আরে যা লেখা আছে টুকে দেবো। আরে এখানে যা লেখা আছে টুকে দেবো, শুধু আগে একটা বিং দিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে, ন্যারেশন ধরুন এই অঙ্ক লেখে হয়ে গেল। বলছে মিস্টার গুপ্তা the owner of a taxi, আবার ট্যাক্সির অঙ্ক দিয়েছে, ট্যাক্সির ওনার provides you the following information, সমস্ত ইনফরমেশন গুলো তোর কাছে আছে। কস্ট দিয়ে দিয়েছে, ট্যাক্সির কস্ট কত? 7,60,000। ট্যাক্সির লাইফ বলেছে 2 লাখ কিলোমিটার, আর রেসিডুয়াল ভ্যালু বলেছে 40,000। রেসিডুয়াল ভ্যালু মানে বুঝিস? স্ক্র্যাপ ভ্যালু মানে লাইফ যখন শেষ, বুঝলি তো? ট্যাক্সি যে ট্যাক্সিটা একটা লাইফ বলেছে যে এতদিন লাইফ, তো লাইফ শেষ হয়ে গেলে ট্যাক্সিটা বেচে কিছু টাকা পাওয়া যেতে পারে। কত টাকা? 40,000 টাকা। ড্রাইভার স্যালারি বলে দিয়েছে, রিপেয়ার চার্জেস বলেছে, গ্যারেজ রেন্ট বলেছে, রোড ট্যাক্স বলে দিয়েছে, ডিজেল কনজাম্পশন বলেছে, মিনিমাম সিটিং ক্যাপাসিটি। তোরা জানিস তো ট্যাক্সির মিনিমাম সিটিং ক্যাপাসিটি কত হয়? 4 জন। এর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? কিরে আমরা তো আগের অঙ্কগুলো করলাম, কোনো সম্পর্ক আছে? আরে ট্যাক্সির সিটিং ক্যাপাসিটি 4 জন থাকুক, তাও আমার যা রেট হবে একজনের রেটটা সেমও হবে, কোনো সমস্যা নেই। এটা কোনো ব্যাপার নেই। তাহলে দ্য ট্যাক্সি রান অন অ্যান অ্যাভারেজ 120 কিলোমিটার পার ডে। প্রতিদিন কত কিলোমিটার রান করছে ট্যাক্সি? 120 কিলোমিটার। মাসে কদিন চলে ট্যাক্সি? 25 দিন চলে। তারা বলে যে 20% অফ দ্য ডিস্টেন্স হ্যাজ বিন রান উইদাউট এনি প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার নিয়ে চলে না ট্যাক্সি, এরকম কত হচ্ছে? 20%। তাহলে ওয়ার্কিংস কর, সবার প্রথম ওয়ার্কিংসটা কর, সাজিয়ে নে। ওয়ার্কিং সাজিয়ে নে। লেখ ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার, লেখ ওয়ার্কিংস, লেখ ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার। কি লিখলাম? ক্যালকুলেশন অফ এফেক্টিভ কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি। কি লিখলাম? রান বাই দ্য ট্যাক্সি, রান বাই দ্য ট্যাক্সি, এরকম ভাবে ওয়ার্কিংসটা লিখবো। তাহলে কি লিখলাম বুঝেছিস? লাইনটা পড়ে কি রে? লাইন পড়ে বুঝেছিস তো? এফেক্টিভ কিলোমিটার বের করতে হবে, এফেক্টিভ কিলোমিটার, ঠিক আছে? এফেক্টিভ কিলোমিটার বের করতে হবে, রান বাই দ্য ট্যাক্সি। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো টোটাল কিলোমিটার, প্রথমে লিখবো টোটাল কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি, টোটাল কিলোমিটার রান বাই দ্য ট্যাক্সি।
ট্যাক্সি টোটাল কত কিলোমিটার রান করছে। আচ্ছা একদিনে কত কিলোমিটার স্যার 120। কদিন ট্যাক্সি চলছে মাসে 25 দিন, তাহলে 120 ইন্টু 25 করলে কত হবে 3000 কিলোমিটার। এর থেকে কি করব লেস কর ট্যাক্সি রান উইদাউট প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার ছাড়া ট্যাক্সি রান করছে কত পার্সেন্ট 20%। তাহলে 3000 20% করলে কত হয় 600। তাহলে কত হচ্ছে অ্যান্সার 2400। বোঝা গেল? এই ওয়ার্কিংসটা তোদের সুন্দর করে সাজিয়ে নিবি, বুঝতে পারলি? এই আগের ওয়ার্কিংস গুলো তো বললাম। আগের ওয়ার্কিংস কি করেছিলাম স্যার, আপনি করেছিলেন 120 ইন্টু 25 ইন্টু 80%। এটা দেখে কি ঘাবড়ে গেলি স্যার 80% না করে 20%? আরে মানে তো একই, তুই 20% মাইনাস করাও যা আর 80% করা মানে এক না। দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা আর এক রকম ভাবে দেখালাম। তুই আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবি কোন কোন অঙ্ক এইভাবেও করা আছে, আমি দেখিয়ে দিলাম। এবার কি করবো, প্রথমে একটা একটা করে লেখ। ডেপ্রিসিয়েশন ভেরিয়েবল ওভারহেডে আসে, হ্যাঁ কি না? লেখ ভেরিয়েবল ওভারহেডে লেখ ডেপ্রিসিয়েশন। আচ্ছা বল দেখি ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি? আগের অঙ্কটা কি করলাম, আগের দুটো অঙ্ক কি করলাম, কস্ট বাই লাইফ। কিন্তু এখানে একটা পয়েন্ট এক্সট্রা ঢুকিয়ে দিয়েছি, কি দিয়েছে? রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল মানে স্ক্র্যাপ ভ্যালু। তোরা 11 এ ডেপ্রিসিয়েশন করেছিলি, ফর্মুলা কি? কস্ট প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ মানে রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই লাইফ হয়। এখানে তাই আছে, এক্সট্রা পয়েন্ট ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি লিখবো? ফর্মুলা লিখে দে, পরে আবার ভুলে যাবি। কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই কি হবে স্যার? লাইফ হবে, ডিভাইড বাই লাইফ হবে। ঠিক আছে তো? তাহলে এখানে কি লিখবো বল? কস্ট কত ছিল অঙ্কে? 7,60,000। ঠিক আছে তো? 7,60,000 মাইনাস কত হবে? 40,000। লাইফ কত বলেছে ওরা? 2 লাখ বলেছে। 2 লাখ থেকে 20% বাদ মানে কত? 2 লাখের 80%। বুঝতে পারছিস? সেটাতে ছিল। তাহলে কত হচ্ছে? 7,20,000 ডিভাইড বাই 1,60,000, তাই তো? তাহলে কত হচ্ছে করে দেখ তো। 7,20,000 কে 1,60,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ? 4.5। তারপর কি বলেছে স্যার? ডেপ্রিসিয়েশনের পর কি আছে? ডেপ্রিসিয়েশন হয়ে গেল, তারপর ড্রাইভার স্যালারি কোথায় বলবে? ফিক্সড। লেখ ফিক্সড, লেখ ড্রাইভার স্যালারি কত বলেছে দেখে নে। কত বলে ড্রাইভার স্যালারি? 6,000 টাকা পার মান্থ। পার মান্থের ঘরে বসা 6,000। নেক্সট রিপেয়ার চার্জেস কত বলেছে? রিপেয়ার চার্জেস স্যার, রিপেয়ার চার্জেস কোথায় বসবে? ভেরিয়েবলে বসবে। লেখ রিপেয়ার চার্জ কত বলেছে? 7,200 টাকা পার অ্যানাম। বছরে 7,200 টাকা। তাহলে মাসে কত হবে স্যার? 12 দিয়ে ভাগ করুন। 12 দিয়ে ভাগ করুন। 12 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে? 600। তো 600 কে কত দিয়ে ভাগ করো? 2,400 দিয়ে ভাগ কর। তাহলে তোরা একটা জিনিস কি শিখছিস বলতে পারবি? ভেরিয়েবল কে এটা দিয়ে ভাগ করবি আর ফিক্সড কে সব করা টোটাল করবি, তারপর এটা দিয়ে ভাগ করবি। বোঝা গেল কি বললাম? কটা ভাগ করে কত হচ্ছে বল? 600 ভাগ 2,400 0.25। হ্যাঁ লিখবো 0.25। নেক্সট কি বলেছে? গ্যারেজ রেন্ট। এখানে লিখে দে ফিক্সড, লেখ গ্যারেজ রেন্ট। রিপেয়ার কোনটা? রিপেয়ার কত বলেছিল? না রিপেয়ার তো আচ্ছা, আবার এখানে আবার দেখি পার অ্যানাম লেখা। ঠিক আছে দেখি কোশ্চেনটা কোনটা ঠিক, পরে অ্যান্সার দেখলে তো হয়ে যাবে। আচ্ছা কত লেখা বল ওখানে? 7,200 পার মান্থ। ঠিক আছে, তাহলে ওটাই মানে ঠিক হবে। তাহলে পার মান্থ ও বললো কি বলতো? ও বললো 7,200 পার মান্থ লেখা, পার মান্থ লেখা। আবার আমি যেখান দিয়ে কোশ্চেন দেখছি সেখানে লেখা 7,200 পার অ্যানাম, তাই আমি 12 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে আমরা যে পিডিএফ প্রোভাইড করেছি সেখানে যেহেতু পার মান্থ করা ছিল, আমি পার মান্থ ধরেই করি। বুঝতে পারলি তো? পার মান্থ ধরেই করি। তাহলে 7,200 কে 2400 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 3 হচ্ছে। নেক্সট কি বলেছে? ওই জন্য বললো স্যার গ্যারেজ রেন্ট কত টাকা দিয়েছে বল? 1,200 টাকা পার মান্থ। এখানে লেখ 1,200। গ্যারেজ রেন্ট বলে 1,200 টাকা পার মান্থ, ওখানে লেখ 1,200 টাকা। ঠিক আছে তো? তারপর গ্যারেজ রেন্টের পর কি লেখা আছে? রোড ট্যাক্স, এটাও তো ফিক্সড।
লাইক রোড ট্যাক্স, রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স। কত টাকা দিয়েছে রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স? 36,000 টাকা কি দিয়েছে? 36,000 টাকা পার মান্থ দিয়েছে। আচ্ছা আমি লিখি 36,000 টাকা পার মান্থ, যেমন দিয়ে তেমন লিখি। তাহলে কত হচ্ছে 36, আর কিছু আছে? ডিজেল তো ওখানে ভেরিয়েবল পরে হবে। 36 আর 6 42, 42 আর 1 43,200। তাহলে এখানে লেখ টোটাল ফিক্সড ওভারহেড, ঠিক আছে তো? টোটাল ফিক্সড ওভারহেড 43,200 কে কত দিয়ে ভাগ করবো? 2400। কত হচ্ছে? 18। এখানে লিখলাম 18। লাস্ট কি ছিল? ডিজেল কনজাম্পশন। লেখ ডিজেল কনজাম্পশন। কত দিয়েছে ডিজেল কনজাম্পশন? বলেছে দেখ ভালো করে পড়, বলছে 10 কিলোমিটার পার লিটার রুপিস 90 পার লিটার, এটা বলেছে। তাই লেখা ছিল ওখানে, তাই লেখা আছে তো। ডিজেল কনজাম্পশন মানে 1 লিটার, অ্যাকচুয়ালি 1 লিটার তেল কিনলে তুই 10 কিলোমিটার যেতে পারবি। তাহলে আমি যদি বলি 10 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে, তাই তো? 10 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে, কিন্তু তোকে যেতে হচ্ছে কত কিলোমিটার বল? 120 ইন্টু 25, তাই তো? বলেছিলাম তো 120 ইন্টু 25 কত হয়েছিল বলতো? 3000। 120 ইন্টু 25, তাহলে 3000 কিলোমিটার যেতে কত তেল লাগবে? 3000/10 মানে 300 লিটার তেল লাগবে। এবার 1 লিটার তেলের দাম কত বলেছিল এখানে? 90 টাকা। তাহলে 300 ইন্টু 90। তাহলে এখানে লিখবো 300 ইন্টু 90 করে কত হচ্ছে বল? 3 নং 27 আর 3টে 0, 87,000। তাহলে 87,000 কে কত দিয়ে ভাগ করবো? 2400 ভাগ করে বল কত হচ্ছে? 11.25। এখানে লেখ 11.25। টোটাল কর বল কত হচ্ছে? 36.75। কি লিখবো? 36.75 লিখে দেখানে 36.75 লেখ। 36.75টা লেখ। আচ্ছা আমরা যে পিডিএফটা প্রোভাইড করেছি, পিডিএফ এ কোশ্চেনটা কি কি ভুল ছিল আমি তোকে বলে দিই। শোন, পিডিএফ এ কোশ্চেনটা কি কি ভুল ছিল দেখ। রোড ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স কত লেখা ছিল কোশ্চেনে? দেখ 36,000 টাকা কি লেখা ছিল? 36,000 পার মান্থ। জেনারেলি আমরা কোশ্চেনটা পড়ে বুঝলাম যে না, এটা পার মান্থ তো হতে পারে না, এটা পার মান্থ হতে পারে না। এত টাকা রোড ট্যাক্স এটা হতে পারে না, এটা পার অ্যানাম হবে। তো আমরা কোশ্চেনটা পরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে তো? তাহলে এখানে 36,000 টাকা বইতে মানে আমাদের পিডিএফ এ দেয়া আছে, কি লেখা আছে বল? পার মান্থ দেয়া আছে, ওটা পার মান্থ মানে পার অ্যানাম হয়। পার অ্যানাম হলে 12 দিয়ে ভাগ করবো, আর 12 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 3000। তাহলে 3টে যোগ করে 10,200, ঠিক আছে? 3টে যোগ করে কত? 10,200। 10,200 কে এত দিয়ে ভাগ করলে 4.25 হচ্ছে, ঠিক আছে? আর একটা ভুল ছিল রিপেয়ার চার্জেস, ওটাও ছিল পার, কি ছিল বল? পার মান্থ ছিল, ওটা পার অ্যানাম হবে। ওটা পার অ্যানাম হয়। পার অ্যানাম মানে 12 দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করে এটা করলে এটা, ঠিক আছে তো? টোটাল করে দেখ 20.25 হচ্ছে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলি তো 2021 অনার্সে একটু অসুবিধা কেন হলো? কোশ্চেনটা একটু ভুল ছিল, ঠিক আছে তো? ওটা চেঞ্জ করতে হলো বলে একটু সমস্যা হলো। of a manufacturing concern passes through two process A and B। একটা প্রোডাক্ট কমপ্লিট হয় দুটো প্রসেসের মাধ্যমে, A আর B এর মাধ্যমে, ঠিক আছে তো? তারপর সেটা ফিনিশ গুডসে পাঠাতে বলেছে। আমাকে কি প্রসেস খুলতে বলেছে? প্রসেস A আর প্রসেস B খুলতে বলেছে। তারপর নরমাল লস, অ্যাবনরমাল লস অর অ্যাবনরমাল গেইন যেটা বেরোবে, ঠিক আছে তো? তো প্রথমে প্রসেস A অ্যাকাউন্ট খুলে নিই, তারপর প্রসেস B খুলবো, তারপর নরমাল লস, অ্যাবনরমাল লস এগুলো খুলতে হবে। তো প্রসেস A অ্যাকাউন্ট লিখে নিয়েছি। তো প্রথমে কি লিখবো? টু ম্যাটেরিয়াল, ঠিক আছে? একটু কথা বলেছিলাম, ম্যাটেরিয়াল কত ইনক্রিজ করা হচ্ছে? 1000 ইউনিট। রেট কত করেছিল? 125 টাকা করে। তাহলে 1000 ইনটু 125 করলে কত হয়? 1,25,000। তারপর কি বলেছে? নরমাল লস বলে দিয়েছে 15%, ইনপুটের উপর হয়। এইটা লিখবো বাই নরমাল লস, এইটা লিখবো বাই নরমাল লস অ্যাকাউন্ট। 1000 এর উপর কত পার্সেন্ট? 15% মানে 15,000। স্ক্র্যাপ কত করে বলেছিল? 80 টাকা করে।
এগুলো একটু ক্যালকুলেট করতে পারেন না, তাড়াতাড়ি হবে। ডাইরেক্ট ওয়েজেস 28,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 28,000 টাকা লিখেছি তো। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 8,600 লিখ, টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস। হ্যাঁ ও হ্যাঁ, আমি কেন মাল্টিপ্লাই করে দিচ্ছি, 1000 এর 15% 150 হবে, সরি। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত টাকা ছিল? 8,600 টাকা, ঠিক আছে তো। আউটপুট কত বলছে? 830, মানে নেক্সট প্রসেস যাবে বাই প্রসেস বি, বাই প্রসেস বি অ্যাকাউন্ট 830। তাহলে এটা টোটাল হচ্ছে 1000, এখানেও 1000 হবে। তাহলে পরে কত হচ্ছে? 800 আর 100 900, 980 মানে 20। এটা হচ্ছে অ্যাবনরমাল লস বাই অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট। তো এখানে কি করব? কস্ট পার ইউনিট বের করব, কস্ট পার ইউনিট। ফর্মুলা কি? টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইনপুট মাইনাস নরমাল লস। টোটাল কস্ট কত হচ্ছে? এই সর্বনিম্ন এগুলো কত হলো তো বলিস, এই যোগ করে কত হয়েছে বলেছিস? আচ্ছা হ্যাঁ 125, ক্যালকুলেটর ভাই 1,25,000 যোগ 18,000 যোগ 8,600, 1,61,600। 176 কোনটা? কস্ট করি না তো জানি, এটা 1,61,600। এক মিনিট বলছি। আচ্ছা 150 এর সঙ্গে 80 গুণ করি 12,000। তুই একটা কথা বললি অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এক্সপেন্সেস প্রসেস কস্টে আসে না, ঠিক আছে, এটা আসবে না। যদি তোকে কি বের করতে বলে একটা কথা বলতে শুনে নে, যখন কোশ্চেন পড়লি আমি বলে দিচ্ছি এরকম টাইপের অঙ্ক একটা করাবো পরে। এখানে কি বলেছে? অ্যাডমিনিস্ট্রেশন ও একটা কথা বলে অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এক্সপেন্স আসবে না, আমি বললাম আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে তো। এখানে যা করছি সব ডাইরেক্ট খরচগুলো নিয়ে, ইনডাইরেক্ট খরচ আসবে না। যদি আমাকে বলে, কখনো যদি বলে না তুমি একটা স্টেটমেন্ট করো, প্রফিটের স্টেটমেন্ট, কি বললাম বলতে, যদি প্রফিটের স্টেটমেন্ট করো তখন প্রফিটটা তো বেরোবে। প্রফিট কোথা থেকে বেরোবে? ফিনিশ স্টক অ্যাকাউন্ট করলে ওখান থেকে সেল, মানে প্রফিট কখন হবে? আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম সেই প্রোডাক্টটা মার্কেটে বেচবো, বেচলেই তো প্রফিট হবে। ওই যে প্রফিটটা হবে ওটা হচ্ছে গ্রস প্রফিট বেরোবে, তার থেকে ওই যে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং মানে ইনডাইরেক্ট খরচটা বাদ দিয়ে দেবে। মোট কথা ভালো করে শোন, এটা করতে হবে না, যে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং করতে হবে না। যদি প্রফিট স্টেটমেন্ট আর প্রফিট করতে বলে, প্রফিটের যদি কোনো স্টেটমেন্ট করতে বলে তখনই দরকার। আমরা এরকম একটা অঙ্ক করাবো, এরকম একটা অঙ্ক আছে প্রফিটের স্টেটমেন্ট করতে বলেছে, আমার মনে হয় ভিডিওতেও করানো আছে, একটা অঙ্ক ভিডিওতে করানো আছে প্রফিটের স্টেটমেন্ট করতে বলেছে। ওই অঙ্কটাই তোকে বলে দিচ্ছি, মনে করার চেষ্টা কর। ফিনিশ স্টক অ্যাকাউন্টে মালগুলো বেঁচেছিলাম, ঠিক আছে, তাহলে সেল মানে ফিনিশ স্টক থেকে একটা প্রফিট বেরোলো অর্থাৎ গ্রস প্রফিট, তার থেকে কি বাদ দেবো? ওই তো অ্যাবনরমাল লস অ্যাবনরমাল গেইন ছিল আর সমস্ত খরচাপাতি ছিল। তাহলে ওরকম টাইপের একটা অঙ্ক আরেকবার করি, ঠিক আছে। ভিডিওতে ছিল না, ওইটা তো বললাম ভিডিওতে ছিল অঙ্কটা, তো বুঝতে পারলি ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছিস। মানে এই অঙ্কে দেখ ফাইনাল কনক্লুশন বলে দিচ্ছি, যদি কোনো অঙ্কে অ্যাডমিনিস্ট্রেশন বা সেলিং মানে কোনো রকম যদি ইনডাইরেক্ট খরচ পাস, কোনো রকম ইনডাইরেক্ট খরচ পাস, প্রসেস কস্টে আসে, প্রসেসিং এ আসবে, ঠিক আছে। আচ্ছা টোটাল কস্ট হবে 1,61,600 মাইনাস 12,000 ডিভাইডেড বাই 1000 মাইনাস 150 কত? 1,61,600 থেকে 12,000 বাদ দে, 1,49,600 বাই 850 পরে কত হয়েছে? 176। এখানে 176 লিখে দিলাম, এখানেও 176 লিখে দিলাম। এবার ক্যালকুলেট করি। বাহ, আগের বছর অনার্স এর উপরে এসেছে, ঠিক আছে, অনলাইন পরীক্ষা।
830 ইনটু 176 কত হচ্ছে 1,46,080 আর এটা 20 ইনটু 176 কত হচ্ছে 3,520 ক্লিয়ার তাহলে আমার কি হয়ে গেল এটা ভাব প্রসেস এ অ্যাকাউন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রসেস বি অ্যাকাউন্ট খুলবো আচ্ছা দেখ এবার প্রসেস বি টা করব এর প্রসেস বি তাহলে এটা কি ছিল বাই প্রসেস বি তাহলে প্রসেস বি অ্যাকাউন্টে কি হবে টু প্রসেস এ অ্যাকাউন্ট কত 830 176 1,46,080 তারপর কি করব একটা করে টু ম্যাটেরিয়াল কত 70 ইউনিট নিয়ে আসা হয়েছে দেখি 70 ইউনিট রেট কত করে 200 করে 70 ইনটু 214 হয় আমি দেখতাম 14,000 তারপর ডাইরেক্ট ওয়েজেস বলেছে 20,000 টু ডাইরেক্ট ওয়েজেস 20,000 টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এই তো 10,720 এইদিকে লিখো বাই নরমাল লস কত বলে নরমাল লস 10% তার উপর হবে ইনপুট কত এখানে 830 আর 70 মানে 900 10% কত হবে 90 ঠিক আছে তো রেট কত বলে স্ক্র্যাপের রেট 140 তো কোন 90 ইনটু 140 একজন 12,600 তারপর আউটপুট বলেছে প্রসেস বিল আউটপুট মানে ফিনিশ স্টকে চলে যাবে লেট বাই ফিনিশ স্টক কত কত বলেছে আউটপুট 820 তাহলে দেখ অ্যাবনরমাল গেইন 10 হচ্ছে বুঝতে পারছিস তো 820 আর 90 কত হয় 910 আর ডেবিটে হচ্ছে 900 তাহলে শর্ট হচ্ছে কত 10 এখানে লিখো টু অ্যাবনরমাল গেইন কত 10 910 এখানে 910 ঠিক আছে তো তাহলে এখানে লিখো কস্ট পার ইউনিট এখানেই করে দিচ্ছি তাই না এখানে তো লেখা আছে না তোরা নিচে লিখ আমার যদি এখানে করা আছে এখানে করে দিচ্ছি ঠিক আছে তোরা নিচে লিখ তাহলে সব করে যোগ করে কত হচ্ছে দেখা যাক 1,90,800 মাইনাস 12,600 ডিভাইডেড বাই কত 900 মাইনাস 90 এটা কত হলো 1,90,800 মাইনাস 12,600 1,78,200 220 এখানে হলো 220 এখানে হলো 220 10 ইনটু 220 2,200 আর ওখানে 820 ইনটু 220 1,80,400 এটা হচ্ছে 1,93,000 ঠিক আছে এটা হোক দেখ 1,93,000 হচ্ছে 1,93,000 হয়ে গেল তো অবধি আর কি কি অ্যাকাউন্ট বলতে হবে নরমাল লস অ্যাবনরমাল লস আর অ্যাবনরমাল গেইন ঠিক আছে আচ্ছা দেখ নরমাল লস অ্যাকাউন্টটা করে দিচ্ছি প্রসেস এ অ্যাকাউন্টের এইটা ছিল বাই নরমাল লস তাহলে নরমাল লসের ডেবিট হবে টু প্রসেস এ টু প্রসেস এ অ্যাকাউন্ট কত 1,80 12,000 প্রসেস বি অ্যাকাউন্টে ডেট ছিল বাই নরমাল লস এখানে হবে টু প্রসেস বি অ্যাকাউন্ট কত হবে 90 140 12,600 প্রসেস এ অ্যাকাউন্টে কোনো অ্যাবনরমাল গেইন নেই তাহলে কি হবে এখানে লিখো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে এখানে এ লিখ ঠিক আছে তো মানে প্রসেস এ 180 12,000 ঠিক আছে 180 12,000
প্রসেস বিটা লে প্রসেস বি যে 90 ছিল তার মধ্যে অ্যাবনরমাল গেইন কত ছিল 10, তাহলে কতটা রিঅ্যারেঞ্জ করবে 80, 80টা 140 করে 80 ইউনিট 140 করে কত হয় 80 1400 হচ্ছে 11200 ঠিক আছে। তাহলে 10 ইউনিট কি ছিল অ্যাবনরমাল গেইন, এখানে লিখবি বাই অ্যাবনরমাল গেইন অ্যাকাউন্ট 10 ইউনিট 100 কত হবে 10 ইউনিট কত করে 140 করেই হবে, তাহলে 1400 ঠিক আছে। টোটাল কত হচ্ছে 12 12 24,600, এটা হবে 24,600। এটা টোটাল হবে 240। ঠিক আছে, এবার অ্যাবনরমাল লসটা করলো। আচ্ছা এবার কি করেছি অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল কোথায় ছিল একমাত্র প্রসেস থেকে, তাহলে এখানে ছিল বাই অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল লসের ডিভিডেন্ড টু প্রসেস এ অ্যাকাউন্ট, টু প্রসেস এ অ্যাকাউন্ট কত 20 ইউনিট 176 টাকা করে 3520, তাহলে 20 ইউনিট স্ক্র্যাপ পেয়ে যাবো তাই তো 20 ইউনিট, তার মানে প্রসেস এর স্ক্র্যাপ কত করেছিল 80 করে 20 * 80 1600 তাই তো মাইনাস করে দেখ কত হচ্ছে, বাকিটা কস্টিং পিএল দিয়ে মিলিয়ে দে, কস্টিং পিএল অ্যাকাউন্টে মিলিয়ে দেখলে তো ফার্স্ট বলে দিচ্ছি কেন সমস্যা নেই, কারণ এই টাইপের আমরা তো অনেকবার করেছি, বোঝানোর কিছু নেই। 1920 ঠিক আছে। এবারে অ্যাবনরমাল গেইন করব, দেখ অ্যাবনরমাল গেইন কোথায় ছিল শুধুমাত্র প্রসেস বি তে ছিল, প্রসেস বি ডেবিটে ছিল, তাহলে এখানে কেইটে বসবে বাই প্রসেস বি অ্যাকাউন্ট কত ইউনিট 10 ইউনিট 220 টাকা করে 2200, তো এটা কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় নরমাল লস, এখানে ডেবিটেড একটু নরমাল লস অ্যাকাউন্ট 10 ইউনিট স্ক্র্যাপ কত করেছিল 140 1400, তো শর্ট করলে কত 800 টাকা, কি দিয়ে মেলাবো কস্টিং পিএল টু কস্টিং পিএল অ্যাকাউন্ট 2210 2200 ঠিক আছে। আমরা আজ কটা অঙ্ক করলাম, 3টা অঙ্ক করে দিলাম, ঠিক আছে তো। দেখ কি বলছে ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট, কি আগের ক্লাস তো বোঝানো হয়েছে, মনে স্টার্ট করতে থাক। কি লিখেছে ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট, কোন দিক বসবে সাইডে ম্যাটেরিয়াল পাঠানো হয়েছে 3 লাখ টাকা, এখানে লিখ টু ম্যাটেরিয়ালস সেন্ট টু সাইট কত টাকা 3 লাখ টাকা। নেক্সট কি বলেছে ওয়েজেস পেড, কোন দিক বলবে বল ওয়েজেস পেড, ওয়েজেস পেড কোন দিক ডেবিট দিক, দেখেন একটু ওয়েজেস এর আউটস্ট্যান্ডিং আছে না স্যার, কিছু আউটস্ট্যান্ডিং নেই, ওয়েজেস পেড 3,60,000। নেক্সট কি বলেছে দেখ টু, ওই তো আরে আউটস্ট্যান্ডিং ছিল তো ওয়েজেস আনপেড 6,000, তাহলে এখানে ইনার রেকর্ড ওয়েজেস পেড 3,60,000 প্লাস আউটস্ট্যান্ডিং কত 6,000 তাই তো, কত হবে 3,66,000। নেক্সট কি লিখবো টু আদার এক্সপেন্সেস, লেখ টু আদার এক্সপেন্সেস 52,000 টাকা, টু আদার এক্সপেন্স কত লিখবো বল 52,000 টাকা। তারপর কি লিখবো টু প্ল্যান্ট ইনস্টল এট সাইট, লেখ প্ল্যান্ট ইনস্টল এট সাইট টু প্ল্যান্ট ইনস্টলড
প্ল্যান্ট ইনস্টল এট সাইট কত বলছে 4 লাখ, লিখে দেব 4 লাখ। নেক্সট কি বলেছে ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোরস, কোন দিকে বলছে বল ক্রেডিট দিকে, লিখ বাই ম্যাটেরিয়ালস রিটার্ন টু স্টোরস কত টাকা 10,000। নেক্সট কি বলেছে ম্যাটেরিয়াল লাইং আনকনজিউমড, মানে জানিস এই লাইনটার মানে বুঝলি ম্যাটেরিয়াল মানে এত টাকার ম্যাটেরিয়াল তুই কনজিউম করতে পারিসনি, তাহলে এটাই তো ক্লোজিং কি রে, তাহলে এটাকে বলতে পারি ম্যাটেরিয়াল এট সাইট সিটি। কি বললাম বুঝতে পারলি, লাইনটা ঘুরিয়ে দিয়েছে, লাইনটার মানে দেখ ম্যাটেরিয়াল এট সাইট সিটি কত টাকা 16,000। তারপর কি বলেছে ম্যাটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট, সাইট থেকে ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, কত টাকা ম্যাটেরিয়াল চুরি হয়েছে বল, কত টাকার ম্যাটেরিয়াল চুরি হয়েছে 20,000 টাকা। তার মধ্যে একদম লাস্ট লাইনে পর ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 14,000 টাকা দিয়েছে, তাহলে 20,000 টাকার ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, 14,000 টাকা পাওয়া গেছে, লস কত হয়েছে 6,000। তাহলে লিখ বাই, কি লিখতে শিখেছিলাম কস্টিং পিএল, তাই তো বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট, লিখবি ম্যাটেরিয়াল স্টোলেন কত 6,000 টাকা বললাম না, তাহলে কি বাই ইন্স্যুরেন্স ক্লেম 14,000 টাকা, বাই ইন্স্যুরেন্স ক্লেম 14,000 টাকা। অঙ্কে দেখ ডেপ্রিসিয়েশন বলে দিয়েছিল কত 7.5%, তাহলে প্ল্যান পাঠিয়েছিলাম 4 লাখ, বুঝতে পারছিস 4 লাখ টাকার প্ল্যান পাঠিয়েছিলাম, 7.5% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিবি, তাহলে বছরের শেষে এত টাকার প্ল্যান পড়ে আছে, তাই তো। তাহলে বাই প্ল্যান এট সাইট সিটি কত টাকা 4 লাখ টাকার প্ল্যান পাঠিয়েছিলাম, 7.5% বাদ দে, দেখ কত দাঁড়াচ্ছে 4 লাখ থেকে 7.5% বাদ দিয়ে বল কত হচ্ছে, চার লাখ থেকে 7.5% বাদ দিলে 30,000 মানে 3,70,000 কত হচ্ছে 4 লাখে 7.5% কত হয় 30,000, 4 লাখ থেকে 30 বাদ দিলে 3,70,000 বললাম না। টোটাল কর, ডেবিট ডি টোটাল কর কত হচ্ছে দেখ, আর কোনো পয়েন্ট এই অঙ্কে নেই, যাহা থাকার করে ফেলেছি। কত বল টোটাল করে বলতে হবে কত হচ্ছে, ডেবিট দিকে 3 লাখ প্লাস 3,66,000 প্লাস 52,000 প্লাস 4 লাখ কত হচ্ছে 11,18,000, 11,18,000। তার থেকে মাইনাস করবে এগুলো একটা করে, 10,000 মাইনাস 16,000 মাইনাস 6,000 মাইনাস 14,000 মাইনাস 3,70,000 কত হচ্ছে 7,02,000। এটাকে কি বলে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিটি, সেটা বাড়ি দিকে লেখ টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত টাকা 7,02,000, ঠিক আছে। এবার এইদিকে কি লিখতাম বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিটি, কি লিখবো প্রথমে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, তাহলে দেখ অঙ্কে ওয়ার্ক সার্টিফাইড কত দিয়েছে, ওয়ার্ক সার্টিফাইড কত দিয়েছে দেখ, আমাকে পড়তে হবে, তোদেরও সাহায্য করতে হবে, তোরা দেখ কোশ্চেন পড়ে দেখ, তোরা বলতে পারবি। দেখ লাস্ট লাইনটা পড়, বলছে ক্যাশ রিসিভড হয়েছে কত, বলছে ওয়ার্ক সার্টিফাইড এর 90% রিসিভ হয়েছে ক্যাশ, আর অঙ্কে ক্যাশ রিসিভ দিয়েছে 7,20,000, তাহলে ওয়ার্কিংস করে ছোট করে শিখিয়েছিলাম। ওয়ার্ক সার্টিফাইড বের করবো কত করে, ক্যাশ রিসিভ কত ছিল বল, ক্যাশ রিসিভ অঙ্কে 7,20,000, বলছে এটাই হচ্ছে তোমার কত পার্সেন্টের সমান 90% সমান, তাহলে 100 কত ছিল 8 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকা ছিল ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে।
আর লিখবি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, বলে দিয়েছে কোশ্চেনে বলেছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত টাকা দিয়েছে বল, 22,000 টাকা। তাহলে 8,22,000 ক্যালকুলেশন কর। তাহলে 8,22,000 থেকে 7,02,000 বাদ দিলে কত হচ্ছে, 8,22,000 থেকে 7,02,000, আচ্ছা আমি তো বাদ দিচ্ছি, 8,22,000 থেকে 7,02,000, এক লাখ 20,000। তাহলে যেটা বেরোলো তাকে বলে নোশনাল প্রফিট। টু নোশনাল প্রফিট সিডি 1,20,000, সেটা বাড়ি দিয়ে ট্রান্সফার করবো। বাই নোশনাল প্রফিট বিডি কত টাকা, 1,20,000, ঠিক আছে। তো অঙ্ক ইজি হয়ে যাবে। এরপরে কাজ কি করতে হয়, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে বের করবো, দেখো পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। ওয়ার্ক সার্টিফাইড তো বেরিয়ে গেল 8 লাখ। এই কোশ্চেনে কন্ট্রাক্ট প্রাইস কত দিয়েছে, বলেছে কন্ট্রাক্ট প্রাইস তো এই কোশ্চেন তো কন্ট্রাক্ট প্রাইস কিছু বলেনি, তাই তো। কন্ট্রাক্ট প্রাইস কিছু না বললে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয় যেটা জানার জন্য কন্ট্রাক্ট প্রাইস জানতেই হবে, বলতেই হবে। আগের দিনে অঙ্কগুলো বলে দিয়েছে, প্রতিটা অঙ্কে বলে দেয়। যদি কোনো অঙ্কে বলে না দেয় তাহলে দেখ এদিক টাকা, এদিক টাকা, এটা করে তো কন্ট্রাক্ট প্রাইস কিছু একটা বেরোলো, তার সঙ্গে 100 করে একটা পার্সেন্টেজ বেরোতো, তো সেই পার্সেন্টেজ কি হতে পারতো, 0 থেকে 25-এর মধ্যে, 25 থেকে 50-এর মধ্যে, 50 থেকে 90-এর মধ্যে, তো শিখিয়েছিলাম। তাহলে কিছু না কিছু তো কন্ট্রাক্ট প্রাইস আছে। আমি ধরে নিচ্ছি পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে, তো মোর দ্যান 50%, হ্যাঁ কি না। আর যদি আরো যদি বুঝতে অসুবিধা, আমি বলছি কোশ্চেন পেপারে কন্ট্রাক্ট প্রাইস কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি কন্ট্রাক্ট প্রাইস 10 লাখ টাকা, মনে করছি আমি লিখে দিলাম প্যাকেটের সে মানে বুঝতে পারছিস, আমি ধরে নিলাম। প্রতিটা অঙ্কে তোকে বলে দেবে, আর যদি কন্ট্রাক্ট প্রাইস বলে না দেয় তোকে কি করতে হবে, সেরকম কোশ্চেনে তোকে ধরতে হবে কত টাকা কন্ট্রাক্ট প্রাইস। এরকম হবেই না, তোকে কোশ্চেনে বলে দেবে কন্ট্রাক্ট প্রাইস, যদি না বলে তোকে ধরে নিতে হবে। আমি ধরে নিলাম কন্ট্রাক্ট প্রাইস 10 লাখ টাকা। এখন অনেকে নাই ধরতে পারে, অনেকে কি লিখতে পারে, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড মোর দ্যান 50%, বুঝতে পারলি তো। আরে ওর তো কাজ তো তুই ভাব না, বাদ দে, তুই নিজে ভুলে যা। এখানে কত পার্সেন্ট টাকা পেয়েছে বল, বলছে ওয়ার্ক সার্টিফাইডে 90% টাকা পেয়েই গেছে, তাই তো। তাহলে তোকে বুঝে নিতে হবে ব্যাপারটা। তাহলে বোঝা গেল এটা। তাহলে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয় বল, 80%, ঠিক আছে তো। তাহলে এবার কি করবো, প্রফিট বের করবো। প্রফিট বের করার নিয়ম কি ছিল বল, 2/3, কেন 80%, তাহলে 50 থেকে 90-এর মধ্যে পড়ছে, তাহলে 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড। নোশনাল প্রফিট কত পেয়েছিল, 1,20,000, কিন্তু ক্যাশ রিসিভ কত ছিল অঙ্কে, ক্যাশ রিসিভ বল, ক্যাশ রিসিভ ছিল 7,20,000, আর ওয়ার্ক সার্টিফাইড 8 লাখ। করে দেখি, 1,20,000 ইন্টু 2/3, 72,000 টাকা হচ্ছে প্রফিট। এখানে কি লিখবো, টু প্রফিট অন লস অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, কি লিখবো, প্রফিট অন কন্ট্রাক্ট, কত টাকা, 72,000 টাকা।
বাকিটা রিজার্ভ টু ডব্লিউআইপি সিডি। কত টাকা? 1,20,000 থেকে 72 বাদ দিলে কত হচ্ছে দেখ, 48,000 টাকা। হয়ে গেল। এইবার দেখ লাস্ট স্টেপ, দেখ কটা স্টেপ হলো, 1 2 3 লাস্ট স্টেপ। সিডি গুলোকে বিডি করতে হয়, বুঝতে পারছিস তো? দেখ আউটস্ট্যান্ডিং ওয়েজেস এইদিকে লিখবো বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত ছিল? 6,000 টাকা। এবার এইদিকে চলে আয়, বাই ম্যাটেরিয়াল এট সাইট সিডি, এদিক লেখ টু ম্যাটেরিয়ালস এট সাইট বিডি কত? 16,000। প্ল্যান্ট এট সাইট সিডি, এটা লেখ টু প্ল্যান্ট এট সাইট বিডি কত? প্ল্যান্ট এট সাইট বিডি 3,70,000। ঠিক আছে তো, হয়ে গেল। লাস্ট এই ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কর, টু ওয়ার্ক ইন প্রোগ্রেস ডব্লিউআইপি বিডি। কি লিখবো? টাকা কত ছিল? 8,22,000, তার থেকে মাইনাস হবে 48,000। শেষ অঙ্ক। $7,74,000। শেষ অঙ্ক। 2 নম্বর কোশ্চেন, এস লিমিটেড ম্যানুফ্যাকচার প্রোডাক্ট এ। ঠিক আছে, এস লিমিটেড ম্যানুফ্যাকচার করছে, কি ম্যানুফ্যাকচার করছে? প্রোডাক্ট এ, হুইচ ইন টু বাই প্রোডাক্ট বি এন্ড সি। মানে ও একটা প্রোডাক্ট এ তৈরি করছে, সেই প্রোডাক্ট এ তৈরি করতে গিয়ে দুটো বাই প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, একটা বি আর সি, মানে বাই প্রোডাক্টের অঙ্ক। ইন আ পিরিয়ড অ্যামাউন্টস পেড আপ টু দা পয়েন্ট অফ সেপারেশন। আগের দিন বলেছিলাম আপ টু দা পয়েন্ট অফ সেপারেশন মানে হচ্ছে প্রি সেপারেশন কস্ট বা স্প্লিট অফ পয়েন্ট। এই কথাগুলো বলতে একবার আগের গুলো দেখে নিস, দেখি সুবিধা হবে মনে বলতে। সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস ওয়্যার বলে দিয়েছে, সাবসিকুয়েন্ট এক্সপেন্সেস মানে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সমস্ত জিনিস দিয়ে দিয়েছে। গ্রস সেলস বলে দিয়েছে কত? এ বি সি তিনটেরই গ্রস সেল বলেছে 15,000, 10,000, 5,000। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট নেট প্রফিট বলে দিয়েছে বি আর সি 25% আর 20%। ঠিক আছে, বলছে অ্যাসার্টেন দ্য প্রফিট আর্নড বাই দ্য প্রোডাক্ট এ। ঠিক আছে, মানে মেইন প্রোডাক্টের প্রফিটটা বার করতে হবে। ঠিক আছে, করা যাবে অঙ্কটা, আরম্ভ করা যাবে। ঠিক আছে, অঙ্কটা আরম্ভ কর, দেখ কিভাবে করতে হবে। তো দেখ এই কোশ্চেনটা, তার অ্যানসারটা করে নিয়েছি। কোশ্চেনটা একবার পড়ে নি, একবার আরেকবার পড় কি বের করতে বলেছিল কোশ্চেন। লাস্ট লাইন পড়, বলেছিল তোকে প্রফিট বের করতে। কার প্রফিট? কি প্রফিট? এখানে বলে দিয়েছিল মেইন প্রোডাক্ট ছিল এ আর বাই প্রোডাক্ট দুটো ছিল কি? বি আর সি। এই বলে মেইন প্রোডাক্ট এ আর বাই প্রোডাক্ট বি আর সি। বলেছিল মেইন প্রোডাক্টের প্রফিট বের করতে। ঠিক আছে, মেইন প্রোডাক্টের প্রফিটটা আগে বের করতে হবে, আগে সমস্ত জিনিস সাজিয়ে নিতে হবে। কি কি সাজাতে হবে দেখ, একদম পুরো নরমাল। আর এটা যদি ভাবে কোন মেথডে করছি, ওই যে লাস্ট যে মেথড করা ছিল রিভার্স মেথড, মনে পড়ছে? রিভার্স মেথড কি করে করতাম? প্রথমে সেল যেটা দিয়ে দিতাম, ঠিক আছে, কার সেল? বাই প্রোডাক্টের সেল নিতাম, তার থেকে কি করতাম? প্রফিটটা বাদ দিতাম, তার থেকে কি বাদ দিতাম? পোস্ট সেপারেশন কস্ট বলে একটা কস্ট ছিল, মনে পড়ে? পোস্ট সেপারেশন কস্ট দিয়ে লেখা ছিল হবে। পোস্ট সেপারেশন কস্ট দু রকমের হয়, একটা প্রি সেপারেশন কস্ট হয় আর একটা পোস্ট সেপারেশন কস্ট। পোস্ট সেপারেশন কস্ট বাদ দিতাম। তো সবার প্রথমে এটা করতে হবে, সবার প্রথমে এটা করতে হবে। দেখ আমি লিখছি স্টেটমেন্ট শোয়িং শেয়ার ইন জয়েন্ট কস্ট অফ বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট গুলো বের করলাম। দেখ জয়েন্ট কস্ট কাকে বলে? যখন কোম্পানি ও প্রোডাকশনটা আরম্ভ করবে, ও মেইন প্রথম যে খরচাটা করবে, জয়েন্টলি যে খরচাটা করবে, সেটা মেইন প্রোডাক্টের খরচাও করবে, বাই প্রোডাক্টের খরচাও করবে। ও টোটাল খরচ করেছে কত? ও টোটাল দেখ কোশ্চেনের সবার প্রথম লাইনে বলেছিল টোটাল জয়েন্ট কস্ট করেছিল কত? 20,600 টাকা। ভালো করে কোশ্চেনটা পড়, টোটাল খরচ করেছিল কত? 20,600 টাকা। বুঝতে পারছিস? টোটাল কত খরচ করেছে? 20,600। ওই 20,600 মধ্যে মেইন প্রোডাক্টের খরচও আছে, আবার বাই প্রোডাক্টের খরচও আছে। ঠিক আছে, এবার 20,600 মধ্যে যদি তুই বাই প্রোডাক্টের খরচটা তুই বের করতে পারিস, তাহলে বাকিটা মেইন প্রোডাক্টের খরচা। কি বুঝতে পারছিস তো? তাহলে প্রথমে বাই প্রোডাক্টের সেলটা লিখছি, বাই প্রোডাক্টের সেলটা লিখছি।
তাহলে আমি এটা বের করছি বাই প্রোডাক্টের খরচাটা বের করছি, দেখ এই যে এটা বেরিয়েছিল না বাই প্রোডাক্টের খরচা। আমি আবার বলছি ভালো করে শোন, মানে আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করতে যাব, কোনো যখন প্রোডাক্ট তৈরি করতে যাব, কোনো একটা মেইন প্রোডাক্ট তৈরি করতে যাব, মেইন প্রোডাক্ট তৈরি করতে গেলে বাই প্রোডাক্ট আসতে পারে। তো আমি প্রথমেই খরচা করে দিয়েছি, একবারে খরচাকে জয়েন্ট কস্ট করে দিই। জয়েন্ট কস্ট মানে সেটা মেইন প্রোডাক্টের খরচ আবার বাই প্রোডাক্টের খরচ টোটাল করে দিয়েছি। এইবার আমাকে ওখান থেকে কতটা মেইন প্রোডাক্টের খরচ কতটা বাই প্রোডাক্টের খরচ বের করতে হবে। তাহলে আগে বাই প্রোডাক্টের খরচ বের করতে হবে, বাই প্রোডাক্টের খরচ বের করতে পারলে মেইন প্রোডাক্টের খরচ বের করতে হবে। তো বাই প্রোডাক্ট খরচ কি করে বের করতে হবে? রিভার্স মেথড শিখিয়েছিলাম। প্রথমে সেল লিখবো, দেখ বাই প্রোডাক্টের সেল বলে দিয়েছিল বি 10,000 আর সি 5,000। তাহলে সেল থেকে কি বাদ দিতে শিখিয়েছিল? রিভার্স মেথড প্রফিট বাদ দিতে হবে। এবার এই অঙ্কে প্রফিটটা কার উপর বলেছিল? দেখ প্রফিট সেলের উপর বলেছিল। কত পার্সেন্ট বলেছিল বল? প্রফিট বি কত পার্সেন্ট প্রফিট বল? বি 25%, 10,000 25% 2500, আর সি 5,000 তার উপর কত পার্সেন্ট? 20%। তাহলে 1000। তাহলে সেল থেকে প্রফিট বাদ দিলে টোটাল কস্ট হয়, কোনো সমস্যা নেই এখানে। বোঝা গেল তো? তার থেকে কি মাইনাস করতে হয়? আমি বলেছিলাম পোস্ট সেপারেশন কস্ট। কি কস্ট? পোস্ট সেপারেশন কস্ট। পোস্ট সেপারেশন কস্ট মানে যেখান থেকে সেপারেট করতে পারবে, সেপারেটের পরে যে খরচগুলো করা তাকে বলে পোস্ট সেপারেশন কস্ট। পোস্টের এই ভালো করে পড়িস, দেখ বলে দিয়েছে, ভালো করে পড়, পোস্টেরটা পড়, বলে দিয়েছে। দেখ এখানে কি বলেছিল, ওই দেখ এ তো মেইন প্রোডাক্ট, ওটা কেন বলবো? বিটটা দেখ, বি বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্টের খরচ করা হয়েছে। দেখ ম্যাটেরিয়াল, দেখ বাই প্রোডাক্টের বাই প্রোডাক্ট তো বি, ম্যাটেরিয়াল কত হচ্ছে 200, ঠিক আছে তো? লেবারে কত 300, আর ওভারহেডে 200, এটা লেখা আছে, ওটা থেকে তুললাম। আর সি 150, 200, 280। বোঝা গেল এটা? তাহলে বোঝা গেল টোটাল কস্ট থেকে এই পোস্ট সেপারেশন কস্ট বাদ দেবো, বাদ দিলে হয়ে গেল শেয়ার অফ জয়েন্ট কস্ট। ক্লিয়ার হচ্ছে? দেখ এত অবধি বুঝতে পারলে এই প্রোডাক্টটা কত পারবো, এত অবধি বুঝতে পেরেছিস? শেয়ার অফ জয়েন্ট কস্ট হয়ে গেল, এটা শেয়ার অফ জয়েন্ট কস্ট হয়ে গেল। তুই নিজে চিন্তা ভাবনা কর, একটু চিন্তা ভাবনা কর না। বাই প্রোডাক্ট বি কত জয়েন্ট খরচ? এত। বাই প্রোডাক্ট সি জয়েন্ট খরচ কত? এত। এই দুটো জয়েন্ট খরচ যদি তুই যোগ করিস, কিছু একটা জয়েন্ট খরচ বেরোবে, কিছু একটা বেরোবে। সাপোজ ধর 6 3 9 হয়ে গেল, 10,000 এর কাছাকাছি একটা জয়েন্ট কস্ট বেরোচ্ছে। টোটাল জয়েন্ট কস্ট কত? 20,000। রাউন্ডে ধর 20,000। 20,000 এর মধ্যে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট 10,000, তাহলে বাকি 10,000 জয়েন্ট কস্ট কার? মেইন প্রোডাক্টের। এটাই করেছি, এখানে বুঝছো? এটাই করেছি। তাহলে কি করেছি? টোটাল জয়েন্ট কস্ট থেকে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট গুলো বাদ দাও, তাহলে কি বেরিয়ে যাবে? মেইন প্রোডাক্টের জয়েন্ট কস্ট। ক্লিয়ার তো? এত অবধি শেষ। অনেক অঙ্ক শুধু এইটুকুই করতে দেয়, কিন্তু এখানে আবার কি বের করতে বলেছে? মেইনলি বাই প্রোডাক্টের প্রফিট বের করতে বলেছে, সরি মেইন প্রোডাক্টের প্রফিট বের করতে বলেছে। তো মেইন প্রোডাক্টের প্রফিট বের করতে গেলে কি করতে হয়? এটাও লেখানো ছিল, এটাও আগের দিন পড়ানো ছিল। মেইন প্রোডাক্টের প্রফিট কি করে বের করতে? এটা করার জন্য তোকে সবার প্রথম কি করতে হবে? জানতে হবে মেইন প্রোডাক্ট কত টাকা দিয়ে বেচেছে। মেইন প্রোডাক্ট কত টাকা দিয়ে বেচেছে? দেখ তুই দেখ, মেইন প্রোডাক্ট বেচেছে 15,000 টাকা দিয়ে মেইন প্রোডাক্ট বেচেছে, হ্যাঁ কি না? আর মেইন প্রোডাক্টের খরচ, স্যার মেইন প্রোডাক্টের খরচ মানে মেইন প্রোডাক্টের কি খরচ? জয়েন্ট খরচ 10,500, আর পোস্ট সেপারেশন খরচ সব পড়ানো ছিল আগের ক্লাসে, সব পড়ানো ছিল। তাহলে কি কি বললাম? মেইন প্রোডাক্টের ভালো করে বলছি, কি বললাম? মেইন প্রোডাক্টের জয়েন্ট কস্ট আর মেইন প্রোডাক্টের, আচ্ছা মেইন প্রোডাক্টের জয়েন্ট কস্ট মানে প্রি সেপারেশন কস্ট, আর মেইন প্রোডাক্টের পোস্ট সেপারেশন কস্ট। দুটো মেলালে হয়ে যাবে টোটাল কস্ট, তার থেকে সেলটা বাদ দিয়ে দিবি, ব্যালেন্সটা প্রফিট বললাম। এই তো অঙ্ক, আগের বছর এই অঙ্কটা এসেছে। ইজি অঙ্ক ছিল, টাফ না। তোর মেথড গুলো জানা হতো টাফ, প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক ইজি। বলছে a manufacturing company gives you the following information relating to product line. দুটো প্রোডাক্ট দিয়েছে X আর Y। X প্রোডাক্ট প্রডিউস করেছে 150 আর Y প্রোডাক্ট প্রডিউস করেছে 50। মেশিন সেটআপ বলে দিয়েছে, ঠিক আছে? এই যে মেশিন সেটআপ যে বলে দিয়েছে না, আওয়ার্স পার প্রোডাক্ট লাইন 10 এটা বলে দিয়েছে। এই মেশিন সেটআপ বলেছে কোথায় কাজে লাগবে? এটা লাগবে হচ্ছে এবিসি কস্টিং করতে। ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট বলেছে ট্র্যাডিশনাল করতে কাজে লাগবে 2 আর 2। তাহলে দেখ একটু ভালো করে যদি মাথা খাটাস, একটা ইউনিট তৈরি করতে লেবার আওয়ার লাগে 2 ঘন্টা, তাহলে 150টা করতে কত লাগবে? 300 ঘন্টা, ঠিক আছে? আর ওয়াই একটা করে 2 ঘন্টা লাগবে, 25টা করতে কত লাগবে? 100 ঘন্টা। তাহলে 300 100 কত হলো? টোটাল 400 ঘন্টা হয়ে গেল। কি টোটাল 400 ঘন্টা হয়ে গেল। আর এবার উপরে লিখতে হবে টোটাল মান্থলি ওভারহেড কস্ট। টোটাল মান্থলি ওভার কত ছিল? 14,400। তাহলে বুঝতে পারলি? 14,400 কে 400 দিয়ে ভাগ করে নিবি, আরম্ভ কর। তারপরে বলে দিচ্ছি, ঠিক ভুল দেখে নেব, আরম্ভ কর। বলে দিলাম তো, বুঝতে পারছিস তো কি বললাম? তো আরম্ভ কর, দেখ কি বেরোচ্ছে, তারপরে আমি বলে দিচ্ছি ঠিক ভুল কত দূর কি করবি। তো দেখ, এই করেছিস তো? দেখ মিলিয়ে নে, দেখ এরকম হয়েছে কিনা। আচ্ছা এটাকে লিখে নিয়ে এগুলো রুপিস, এগুলোকে সাইন করে দিন রুপিস, ঠিক আছে তো? রুপিস দেখ বুঝিয়ে দিই, বুঝতে পেরেছি হয়তো। তো
তো একই বারবার একই অঙ্ক বারবার একই হচ্ছে। ট্র্যাডিশনাল মেথড, ট্র্যাডিশনাল মেথড কি লেখা ছিল প্রথমে? ডাইরেক্ট লেবার আওয়ার রেট, ফর্মুলা টোটাল মান্থলি ওভারহেড। কোশ্চেনে বলে দিই টোটাল মান্থলি ওভার 14400, অনেক ইজি করে দিয়েছি, একদম ডাইরেক্ট করে দিয়েছি। ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার, বলেনি আগের অঙ্কটা টোটাল লেবার আওয়ার বলে দিয়েছিল, বা আগের অঙ্কটা টোটাল লেবার আওয়ার বলে দিয়েছিল, আমাকে বলেনি, তাহলে বের করবো। বের করা কি খুব কঠিন কাজ নাকি? কোন কঠিন কাজ না। তো এখানে করি লেবার আওয়ার প্রোডাক্ট এক্স, একটা ইউনিট তৈরি করতে লাগে 2 ঘন্টা লেবার, তো 150 কত বলছে? 300 ঘন্টা। ওয়াই 1 টাকা 2 ঘন্টা, 50 টাকা 100 ঘন্টা, টোটাল 400 ঘন্টা। তো এটা যেটা ভাগ করে 36 টাকা বেরিয়ে গেল পার লেবার। বোঝা গেল? বোঝা গেল? এইবার দেখ, এখন তুই বলিস স্যার আপনি আগের অঙ্কটা স্টেটমেন্ট অফ কস্ট করলেন, প্রথমে তো লিখলেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার। আরে কোশ্চেনে না কিন্তু লিখবি ভাবে, কোশ্চেন দেয়নি, লিখতে পারবো না, তাহলে শুধু ওভারহেডটা ভাগ করলেন। ওভারহেড প্রোডাক্ট এক্স এর ওভারহেড কত, প্রোডাক্ট ওয়াই এর ওভারহেড কত, ঠিক আছে? তো দেখ কি করেছি, কি করেছি ভালো করে দেখ। দেখ প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, ঠিক আছে? প্রোডাক্ট এক্স, আর এটা বের করছি কি, এটা ওভারহেড পার ইউনিট, পার ইউনিট। তাহলে প্রোডাক্ট এক্স 1 ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগে? 1 ইউনিট তৈরি করতে বলেছিল 2 ঘন্টা লাগে, 1 ইউনিট করতে 2 ঘন্টা লাগে, আর 1 ঘন্টায় কত? 36 টাকা, তাহলে 72 টাকা। স্যার এটা তো সেম, বুঝতে পারছিস তো? একদম পুরো কনসেপচুয়ালি ধরে ধরে বুঝবি, ভুল হবে না আর কঠিনও লাগবে না। তাহলে বুঝে গেল? এটা আগের বছর এসেছিল পরীক্ষা 10 টাকা দিয়েছিল, ঠিক আছে? বলেছে এটা মাস্টার আসতেই পারে, না আসার কি আছে, আর না আসার কি, যেটা আসতেই পারে। আর খুব জোরে হয়তো এখানে যে ডাইরেক্ট যে 14400 বললো না, এটা না বলে হয়তো ব্রেক করে দিল, এই তো অঙ্ক হবে। এবিসি মেথড ফর্মুলা কি? এখানে আমি বলেছিলাম এবিসি করতে গেলে 3টে জিনিস ছিল, একটা মেশিন অ্যাক্টিভিটি, একটা ছিল সেটআপ, আর একটা ছিল অর্ডার, তাই তো? এখানে তো এত কিছু জানি, অনলি সেটআপ দিচ্ছি, অনলি সেটআপ। তাহলে কস্ট পার সেটআপ একটা ফর্মুলা, সেটআপের জন্য কত খরচা আছে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেটআপ। সেটআপের জন্য খরচা 14400 ডিভাইড বাই 10 প্লাস 10, মানে টোটাল সেটআপ 10 প্লাস 10 20, ভাগ করে 720 টাকা। আবার স্টেটমেন্ট অফ কস্ট বের করে দেবো, ওভারহেড পার ইউনিট, ওভারহেড পার ইউনিট, কারণ ম্যাটেরিয়াল লেবার তো নেই, শুধু ওভারহেড পার ইউনিট। প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট এক্স এ কতগুলো সেটআপ ছিল? 10টা, একটা সেটআপের খরচ কত? 720, 10 × 720 ডিভাইড বাই প্রোডাক্ট এক্স কত তৈরি, 150 টাকা হয়ে গেল। সেম প্রোডাক্ট ওয়াই, বুঝতে পারছো?